আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আদর্শ গ্যাসের কয়েকটা মৌলিক স্বীকার্য নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাসের এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এজন্য বলা হয় আদর্শ গ্যাসের অণুগুলোর সম্পূর্ণ শক্তি গতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে এবং মহাকর্ষ ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ আছে বলেই সেখানে বিভব শক্তি পাওয়া যায়। কিন্তু আদর্শ গ্যাসের এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নাই, তাই আদর্শ গ্যাসের সম্পূর্ণ শক্তি হচ্ছে গতিশক্তি। একটা গ্যাসকে যখন পাত্রে রাখা হয় তখন অণুগুলো চারদিকে ছোটাছুটি করে, একটার সঙ্গে একটা সংঘর্ষ হয়, ধাক্কা লাগে। এই ধাক্কাগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। আমরা জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাই আদর্শ গ্যাসের এই অণুগুলোর সংঘর্ষের আগের এবং পরে ভরবেগ এবং গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। 3 নাম্বার, এই অণুগুলো এতই ছোট যে এদের আয়তনকে শূন্যের কাছাকাছি ধরা হয় এবং একটা আদর্শ গ্যাসের অণুগুলোকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের সবটুকু জায়গা জুড়ে সে অবস্থান করে। আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে একটা বাক্স আছে, এই বাক্সে আদর্শ গ্যাস আছে। আমি ধরে নিই যে এই বাক্সে আদর্শ গ্যাসের মোট অণু n সমূহ, এবং আমরা আদর্শ গ্যাসের সিদ্ধান্ত থেকে আমরা জানি যে একটা নির্দিষ্ট গ্যাসের প্রত্যেকটা অণুর ভর একই এবং তারা দেখতে একই রকম এবং তারা কি দেখতে গোলক আকৃতি। আমি ধরে নিলাম যে আমার একটা অণুর ভর n, এবং আমি আরো ধরে নিই আমাদের এখানে যে গ্যাসটা আছে সেটা হচ্ছে এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ একটা অণুতে মাত্র একটা পরমাণু আছে। এবং আমি আরো ধরে নিই যে এই পাত্রে n মোল গ্যাস আছে। তাহলে আমাদের এই যে গ্যাসগুলো, গ্যাসের অণুগুলো চারিদিকে ছোটাছুটি করতেছে, তার মানে কি তারা পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে। ধাক্কার কারণে কি হবে? চাপ তৈরি হবে। তো আমরা এখানে এই ঘনকাকৃতির বাক্সের 6টা তলে যে ধাক্কাটা দিবে, যে চাপটা তৈরি হবে এখানে, সেই চাপের মানটা আমরা বের করব। আমরা চলে আসছি যে চাপ সমান কি, চাপ পি সমান কি, বল বাই ক্ষেত্রফল। তো এখানে যেহেতু এটা ঘনকাকৃতির একটা বাক্স এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম গিয়ে, তাহলে এখানে 6টা তল আছে এবং প্রত্যেকটা তলের একটা বর্গ। তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল কত হয়? এল স্কোয়ার। তাহলে এখানে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি এল স্কোয়ার হয় আর এখানে 6টা তল আছে, তার মানে ক্ষেত্রফল হবে 6 এল স্কোয়ার। এবং এই যে ঘনকাকৃতির বাক্সের আয়তন কত হবে? আয়তন ভি সমান কত হবে? আমরা জানি ঘনকের আয়তন কত হয়? এল কিউ। তো যেহেতু আমি বললাম যে একটা আদর্শ গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো জায়গা জুড়ে অবস্থান করে, তাহলে আমরা বলতে পারবো যে ভি সমান এল কিউ, এটাই পাত্রের আয়তন এবং এটাই আমার এই গ্যাসের আয়তন। তাহলে আমরা এখন যে কোনো একটা অণু চিন্তা করি। এখানে কিন্তু অনেকগুলো অণু আছে, চারদিকে ছোটাছুটি করতেছে। এই যে C1, C2, C3, এরকম হাজার হাজার অণু আছে। তো আমরা আলোচনার সুবিধার জন্য আমরা একটা অণু চিন্তা করি। এবং আমরা যদি C1 বেগ বিশিষ্ট অণুটা চিন্তা করি, তাহলে এটা কিন্তু পাত্রের মধ্যে চারদিকে ছোটাছুটি করতেছে। আমি কিন্তু বলতে পারবো না এটা কোন দিকে যাচ্ছে। তাই আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এই C1 বেগটাকে 3টা ভাগে ভাগ করি। একটা হলো x অক্ষ বরাবর আমার U1, y অক্ষ বরাবর V1 এবং z অক্ষ বরাবর আমার W1। এখন আমরা এই C1 বেগটাকে 3টা ভাগে ভাগ করলাম। তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর যোগের লব্ধি অনুসারে যে C1 স্কয়ার সমান কি, U1 স্কয়ার প্লাস V1 স্কয়ার প্লাস W1 স্কয়ার। তাহলে আমরা প্রত্যেকটা বেগ বের করে আমরা এই লব্ধিতে আমরা পুরো C1 বেগটা বের করতে পারবো। এখন আমাদের এখানে বিজ্ঞানী নিউটনের একটা সূচক ব্যবহার করতে হবে। আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারবো যে বল সমান ভরবেগের পরিবর্তনের হার। তো এখানে যে কোনো একটা অণু কিন্তু পাত্রের দ্বারা ধাক্কা দিবে, ধাক্কার কারণে কি বল তৈরি হবে, বল সৃষ্টি হবে, এবং সেই বলটা আমরা বের করবো কি হবে? ভরবেগের পরিবর্তনের হার দিয়ে আমরা এই ধাক্কা বা বলের প্রমাণটা বের করবো। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা বলতে পারবো কোনো বস্তুর প্রযুক্ত বল বা ধাক্কা ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বল সমান ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখন এই যে C1 বেগ বিশিষ্ট অণুটা শুধুমাত্র যদি U1 বেগটা থাকতো, তাহলে U1 বেগ নিয়ে এসে কি করতো? x অক্ষ বরাবর দেয়ালে ধাক্কা দিয়ে আবার ফেরত আসতো। তাহলে আমরা চিন্তা করবো
যে আমাদের এই যে বাক্সে একটা তল চিন্তা করলাম, হ্যাঁ, তো এখানে ধরলাম যে আমার অণুটা মাঝখানে আছে, হ্যাঁ, মাঝখান থেকে সে কি করবে, এখান থেকে এখানে দিয়ে ধাক্কা প্রয়োগ করবে, ধাক্কা দিয়ে আবার এখানে ব্যাক করবে। তো যেহেতু আমার এই পুরাটা হচ্ছে বাহু দৈর্ঘ্য এল, পুরো বাহু দৈর্ঘ্য কত এল, তাহলে এখান থেকে এখানে কত L/2 পরিমাণ দূরত্ব, আবার এখান থেকে এখানে কত L/2 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আমার বাম পাশে কিন্তু একই কথা। তাহলে একটা অণু যদি এখান থেকে এখানে দিয়ে আবার মাঝখানে ফেরত আসে, তাহলে সে মোট কতটুকু দূরত্ব যাবে, সেটা হলো যে আমার L/2 প্লাস L/2 কত হবে এল, এর পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এখন এই যে অণুটা এখান থেকে এখানে আসতেছে, কি বেগ নিয়ে আসতেছে, আমি যদি ধরলাম যে আবার এই অণুটার এক্স অক্ষ বরাবর বেগ u1, তাহলে u1 বেগ নিয়ে আসতেছে, u1 বেগ নিয়ে আসতেছে, এবং এই অণুটার ভর কত, ভর হলো m। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত হচ্ছে m u1। আমরা জানি ভরবেগ কি, ভর এবং বেগের গুণফল। তাহলে এখান থেকে এখানে অণুটা আসতেছে, তাহলে ভরবেগ কত m u1, এবং এখানে ধাক্কা খেয়ে আবার এখানে আসতেছে, তাহলে ওই বেগ কিন্তু একই থাকতেছে এবং ভরও কিন্তু একই থাকতেছে। তাহলে সংঘর্ষের পরে ভরবেগ কত হবে mu2। যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি যেহেতু প্রথম দিকে যাচ্ছে, সংঘর্ষের পরে তার বিপরীত দিকে যাচ্ছে, তাই এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখন এই u1 বেগ বিশিষ্ট অণুটার ভরবেগের পরিবর্তন বের করব। তাহলে আমি লিখবো যে ভরবেগের পরিবর্তন সমান কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ কত, এটা u1 হবে, যেহেতু u1 বেগ নিয়ে যাচ্ছে, তাহলে শেষ ভরবেগ হচ্ছে মাইনাস m u1, আর আদি ভরবেগ কত, সূত্রের মাইনাস আদি ভরবেগ m u1, তাহলে হচ্ছে মাইনাস 2m u1। তাহলে u1 বেগ বিশিষ্ট অণুটার ভরবেগের পরিবর্তন হলো মাইনাস 2m u1। এই যে ভরবেগের পরিবর্তন, এটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যায়, ভরবেগের পরিবর্তনের হার পাওয়া যায়। আমি হার বের করবো, কেন, কারণ আমরা বল বের করতেছি, আর বল মানে কি, বল মানে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বলতে পারবো যে অণুটা মাঝখান থেকে দেয়ালে ধাক্কা খেয়ে আবার মাঝখানে আসছে, মানে এর পরিমাণ দূরত্ব অতিক্রমণে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে মাইনাস 2m1। এখন এই যে ভরবেগের পরিবর্তন হলো, এটাতে কত সময় হলো আমরা বের করবো। আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে বেগ সমান কি, বেগ সমান আমরা জানি যে দূরত্ব বাই সময়, এখান থেকে পড়ে আসছি আমরা। তো এখান থেকে আমি সময়টা বের করবো, বা সময় সমান কত, সময় সমান দূরত্ব, সময়কে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমি সময় পাবো। তাহলে এখানে অণুটা মাঝখান থেকে আবার মাঝখানে ফিরে আসছে, কতটুকু দূরত্ব গেছে, এর পরিমাণ দূরত্ব গেছে, মাঝখান থেকে এখানে গিয়ে আবার এখানে L/2 আমার এল, এবং এই দূরত্ব সে কত বেগে গেছে, u1 বেগে গেছে, u1 বেগে গেছে। তাহলে আমি সময় পেলাম। এখন এই যে সময়, এই ভরবেগের পরিবর্তনকে আমি যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, ভরবেগের পরিবর্তনের হার পাবো। অতএব ভরবেগের পরিবর্তনের হার কত, মাইনাস ভরবেগের পরিবর্তন 2m u1, এটাকে ভাগ করবো হচ্ছে সময় দিয়ে L/u1 দিয়ে। তাহলে এটাকে আমি যদি উপরে পাঠা দিই, তাহলে এরকম হবে মাইনাস 2m u1 স্কোয়ার ডিভাইড বাই l। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমি পেয়ে গেছি। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার এটাই কি, প্রযুক্ত বল বা ধাক্কা। তাহলে এই যে এখানে যদি এই অণুটা যদি এখান থেকে এখানে ধাক্কা লেগে এখানে এসে আবার যদি এখান থেকে এখানে গিয়ে এখানে আসতো, তাহলে মোট কতটুকু দূরত্ব যেত, এখানে এল, এখানে এল, 2l। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এর পরিমাণ দূরত্ব অতিক্রমণে ভরবেগের পরিবর্তনের হার মাইনাস 2m u1 স্কোয়ার বাই l।
এখন যদি অণুটা যদি 2l পরিমাণ দূরত্ব যাইতো তখন কি হইতো? তাহলে একটু ভালো করে দেখি যে 2l পরিমাণ দূরত্ব, তাহলে এখান থেকে এখানে n পরিমাণ দূরত্ব অতিক্রমণে ভরবেগের পরিবর্তন হচ্ছে -2l u1। তাহলে এই পাশে এখান থেকে এখানে ধাক্কা লেগে আবার যখন এখানে আসবে তখন কিন্তু এই ভরবেগের পরিবর্তন এটাই হবে। তার মানে তখন যদি আমি হিসাব করি যে 2l পরিমাণ দূরত্ব অতিক্রমণে আমার ভরবেগ কিন্তু আগেরটা দ্বিগুণ হবে, তখন কত হবে? -4m u1 হয়ে যাবে। এবং তখন যদি আমি সময় বের করি তখন সময় কত হবে? সময় সমান আমরা জানি দূরত্ব বাই বেগ, তখন দূরত্ব হবে কত? 2l এবং বেগ হবে ওটাই। এখন হার যদি বের করি তাহলে কি করবো? ওই ভরবেগের পরিবর্তন 4m u1 কে আমি সময় দিয়ে ভাগ করবো 2l/u1। তাহলে একটু যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু কাটাকাটি করলে এটা উপরে উঠে যাবে, u1 স্কয়ার হবে এবং 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে, মানে এটাই আসবে। তার মানে আমার সবসময় ফলাফল একই থাকতেছে, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখতে পেলাম যে c1 বেগ বিশিষ্ট এই অণুটা কর্তৃক একটা দেয়ালের উপর প্রযুক্ত বল -2m u1 স্কয়ার/a। এখন আমরা একটু আগে বললাম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে এই যে দেয়াল কর্তৃক অণুটার উপর প্রযুক্ত বল আমার হচ্ছে -2m u1 স্কয়ার/n। নিউটনের 3 নম্বর সূত্র অনুসারে আমরা জানি যে সকল ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমরা পড়ে আসছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে দেয়াল যদি অণুর উপর ধাক্কা দেয় এই পরিমাণ, তাহলে কি করবে? অণুও দেয়ালের উপর ধাক্কা দিবে, একই পরিমাণ ধাক্কা দিবে। তাহলে আমি বলতে পারবো যে অণু কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল, অণু কর্তৃক প্রযুক্ত বল, কার বল? দেয়ালের উপর প্রযুক্ত বল। তাহলে কি হবে? ওটাই হবে, শুধু চিহ্নটা উঠে যাবে, 2m u1 স্কয়ার/n। তাহলে এই যে c1 বেগ বিশিষ্ট অণুটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, u1, v1 এবং w1। তাহলে আমি একটু করে মুছে দিই। অণুটার যদি শুধুমাত্র u1 বেগ থাকতো, শুধু u1 বেগের জন্য দেয়ালের উপর প্রযুক্ত বল হতো 2m u1 স্কয়ার/n। এখন যদি আমি অনুরূপভাবে এই v1 বেগের কথা চিন্তা করতাম, তাহলে ওই v1 বেগের জন্য আমার কিন্তু ধাক্কা হতো ওটাই, প্রযুক্ত বল 2m v1 স্কয়ার/n। এবং w1 বেগের জন্য আমার হতো 2m w1 স্কয়ার/n। এখন তাহলে এই যে c1 বেগ বিশিষ্ট এই অণুটা কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত মোট বল কত হতো? মোট বল হচ্ছে সংযোগ করে দিব 2m u1 স্কয়ার/n প্লাস 2m v1 স্কয়ার/n প্লাস 2m w1 স্কয়ার/n। এখন সবগুলো থেকে যদি আমি 2m/n টাকে কমন নেই, তাহলে থাকবে u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। আর আমরা এই u1 স্কয়ার, v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার এই তিনটা উপাংশকে আমরা কি করছিলাম? c1 স্কয়ার বলছিলাম। ভেক্টরের লব্ধি যোগের সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি। এবং যেহেতু এখানে প্রত্যেকটার সঙ্গে লম্বভাগ আছে, তাই শুধুমাত্র এই c1 c2 c3 সবগুলো বের করে যোগ করে দিলে আমার কাজ শেষ হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো যে 2m/n লিখতে পারবো কি? c1 স্কয়ার। তাহলে আমি যদি c1 বেগ বিশিষ্ট অণুর জন্য এটা বের করতে পারি, তাহলে পাতের মধ্যে যদি c2 বেগ বিশিষ্ট অণু চিন্তা করি, c2 বেগ বিশিষ্ট অণুর জন্য কত হবে? 2m/n
c2 স্কয়ার c3 বেগ বিশিষ্ট অণুর জন্য কত হবে মোট বল 2m/l c3 স্কয়ার। এবং আমাদের এই পাত্রে যেহেতু n সংখ্যক গ্যাসের অণু আমরা ধরে নিয়েছি মোট অণুর সংখ্যা, তাহলে শেষেরটা একদম n মানে n বেগ বিশিষ্ট cn সেটা কত হবে, সেটা হবে 2m/l cn। এই সবগুলো বের করে বের করলাম, এই সবগুলো বের করে আমরা এখন কি করবো যোগ করে দেবো। তাহলে আমি এখন লিখতে পারবো যে n সংখ্যক অণু দ্বারা n সংখ্যক অণু দ্বারা প্রযুক্ত মোট বল মোট বল কত হবে 2m/l c1 স্কয়ার প্লাস 2m/l c2 স্কয়ার এভাবে চলতে থাকবে প্লাস আমি একবার লিখে দিই ডট ডট এভাবে আমাদের n সংখ্যক অণু পর্যন্ত 2m/l cn স্কয়ার। তাহলে n সংখ্যক অণু দ্বারা আমার প্রযুক্ত মোট বল হচ্ছে আমার এটা। এখন আমি যদি এখান থেকে 2m/l টাকে কমন নিই তাহলে হবে c1 স্কয়ার c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট ডট প্লাস cn স্কয়ার। এই যে লাইনটা আমরা পাইলাম, এই লাইনে আমি এখন n দিয়ে গুণ করব এবং n দিয়ে ভাগ করব। কেন করবো আমরা পরে বুঝবো। তাহলে আমি প্রথমে এই লাইনটাকে n দিয়ে গুণ করি, তাহলে n দিয়ে গুণ করলে n ইন্টু 2m/l এবং ভিতরে একটা n দিয়ে ভাগ করতে হবে, c1 স্কয়ার c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট ডট cn স্কয়ার। এটাকে ভাগ করবো কি দিয়ে n দিয়ে ভাগ করবো। কেন করলাম, কারণ এই যে n এবং n কাটাকাটি চলে যাবে। তো এটা করার উদ্দেশ্য হলো আমরা যে লাইনটা পাইলাম, যে লাইনটা এটাকে বলা হচ্ছে গড় বর্গবেগ। গড় বর্গবেগ আমরা পরবর্তী ক্লাসে এই গড় বর্গবেগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।